হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজএটএম হাসানুল্লাহ জিভি একাডেমি। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের শেষ ক্লাস করাবো, অর্থাৎ এটি হলো ধারাবাহিক ক্লাসের পঞ্চম ক্লাস। আজকের আলোচ্য বিষয় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি কী, তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান, তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্রমবিকাশ, তথ্য যোগাযোগ প্রযুক্তির নৈতিকতা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ও অর্থনৈতিক উন্নয়ন। এই কয়েকটা বিষয় নিয়ে, অর্থাৎ টোটাল আজকের আলোচ্য বিষয় হচ্ছে শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট। তাহলে আমরা শুরু করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমি এই অধ্যায়ের প্রথম ক্লাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত ব্যাপক ধারণা দিয়েছিলাম। আমি অত লম্বা ধারণাতে আর না গিয়ে আমি সংক্ষেপে এর সংজ্ঞাগুলোকে একটু আলোচনা করব। আমরা জানি যে তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা, যাকে আমরা টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, গ্রাফিক্স হিসেবে চিনি। আর সেটার গোছানো বা পরিপূর্ণ রূপকে আমরা বলি ইনফরমেশন বা তথ্য। আর এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তথ্য প্রযুক্তি আর একটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। আর তথ্যকে যখন আমরা উন্নয়ন, বিশ্লেষণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম করব এবং তথ্যকেন্দ্রিক আমরা প্রসেসিং কাজ করব, তখন সেটাকে আমরা বলি তথ্য প্রযুক্তি। আর যোগাযোগ বলতে আমরা কি বুঝি? শুধু যোগাযোগ বলতে আমরা কি বুঝি? যোগাযোগ বলতে বুঝি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের বিনিময়। আর যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? যোগাযোগ প্রযুক্তি বলতে বুঝি আমরা যে পদ্ধতিতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো মাধ্যম দ্বারা ভাবের বিনিময় হয় বা তথ্যের আদান প্রদান হয়, সেটাকে আমরা বলি যোগাযোগ প্রযুক্তি। যেমন আমরা যোগাযোগ প্রযুক্তির মধ্যে পাই ইমেইল, স্কাইপি, ইয়াহু মেসেঞ্জার, জুম, এগুলো সবগুলোই হচ্ছে যোগাযোগের জন্য প্রযুক্তি। অর্থাৎ কোনো মাধ্যম দ্বারা আমি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের বিনিময় করতে পারছি। আর টোটাল জিনিসটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ যেখানে তথ্য প্রযুক্তিও আছে, যোগাযোগ প্রযুক্তিও আছে। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? তথ্যকে নিরাপদে এক অঞ্চল থেকে অন্য স্থানে স্থানান্তর, এটা হচ্ছে সহজ কথায়। আর যদি আমি সেটাকে ব্যাপকভাবে বলি তাহলে কি হবে? তথ্যকে কি বলে? তথ্য হচ্ছে ডেটার গোছানো রূপ। এরকম কোনো ইনফরমেশনকে যদি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কোনো মাধ্যম দ্বারা নিরাপদে স্থানান্তর করা যায়, সেই প্রযুক্তিকে আমরা বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমাদের দেশে 2009 সালে তথ্য প্রযুক্তির নীতিমালা প্রণয়ন করা হয়, যা 2015 সালে সংশোধিত রূপ নেয়। আমরা বর্তমানে 2015 সালের তথ্য প্রযুক্তি আইন দ্বারা আমাদের এই কাজগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে আমরা তথ্য প্রযুক্তির সংজ্ঞাগত দিকটা আমরা বুঝতে পারলাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আমরা প্রধানত 4টি ভাগে ভাগ করি। নাম্বার 1 হচ্ছে কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম। এটা জিনিসটা কি? 1 নম্বরে কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম। কম্পিউটিং বলতে আমরা বুঝি কম্পিউটারে যা কিছু করা হয়, এটাকে আমরা বলি কম্পিউটিং। আর ইনফরমেশন সিস্টেম বলছে ইনফরমেশনকে, তথ্যকে প্রক্রিয়াকরণ করা। আমরা জানি যে কম্পিউটারের 3টি অংশ, কাজের 3টি অংশ, একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে প্রসেস, আর একটা হচ্ছে আউটপুট। এই ইনফরমেশনকে আমি যা দেব সেটাকে সে গ্রহণ করবে, তারপর সেটাকে প্রসেস করবে, তারপর আউটপুট পর্যায়ে দেবে। এখানে কম্পিউটিং এবং ইনফরমেশন সিস্টেমের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং অর্থাৎ প্রোগ্রামে এমন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হবে যার মাধ্যমে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে অনেক কিছুর সমাধান করে দেবে। এই টোটাল জিনিসটা হচ্ছে কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম। আর 2 নম্বর হচ্ছে ব্রডকাস্টিং।
ব্রডকাস্টিং জিনিসটা কি? ব্রডকাস্ট বলতে আমরা এক কেন্দ্র থেকে সকল কেন্দ্রে একমুখী কোনো তথ্য পাঠানোর ব্যবস্থাকে বুঝি। যেমন আমরা ব্রডকাস্টিং হিসেবে ব্যবহার করি রেডিও, টেলিভিশন। এটাও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শ্রেণীভাগ, একটা অংশ। নাম্বার 3, টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন, আচ্ছা, টেলিকমিউনিকেশন বলতে আমরা বুঝি দূরবর্তী, কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। অর্থাৎ আমরা টেলিকমিউনিকেশন বলতে আমরা বুঝি দূরবর্তী কোনো মাধ্যম দ্বারা যোগাযোগ ব্যবস্থা, এটাই হচ্ছে টেলিকমিউনিকেশন। আজকের দিনে আমরা ল্যান্ডফোন এবং মোবাইল ফোনের মাধ্যমে দ্রুততার সাথে যোগাযোগ করতে পারছি, এটাও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি অংশ। নাম্বার 4 হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট বলতে আমরা বুঝি ইন্টারকানেক্টেড বা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, যার মাধ্যমে আমরা পুরো পৃথিবীর সকল কম্পিউটারগুলোকে সংযুক্ত করতে সক্ষম হয়েছি। ফলে আমরা এটা এমন একটা সিস্টেম যার মাধ্যমে প্রত্যেক কম্পিউটার সংযুক্ত হয়েছে এবং এতে আমরা দ্রুততার সাথে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য আদান প্রদান করতে পারি, আমি আমার প্রয়োজনীয় উপাদানগুলো দ্রুততার সাথে পেতে পারি। আজকের দিনে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের মূলে হচ্ছে ইন্টারনেট এবং ইন্টারনেট। আশা করি আমরা বুঝতে পারলাম। এখন আমরা জানব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান এটা একটি দীর্ঘ, যেটা অনেক কিছুই এখানে আলোচনা করতে হয়। আমি জাস্ট সামারি অর্থাৎ সংক্ষেপ দিকগুলো আমি আলোচনা করব। প্রথমটি হচ্ছে অপচয় রোধ হয়। এভাবে মোবাইলে দেয়া যায়। আমরা এখানে খুব অল্প পরিমাণ অবদান আলোচনা করেছি, আরও অনেক আছে যেগুলো আমরা দৃশ্যমান সবসময় দেখছি, আমি জাস্ট সেগুলো আলোচনা করেছি। প্রথমটি হচ্ছে আমার অপচয় রোধ হয়, অর্থাৎ একসময় আমাদেরকে গাদা গাদা খাতাপত্র সংরক্ষণ করতে হতো, কিন্তু এখন তথ্য প্রযুক্তির কারণে এই কাগজপত্র বিশাল বিশাল স্তূপ করে রাখা, আবার অনেক কষ্ট করে সেটা খোঁজা, এগুলো আর হচ্ছে না। সময়েরও অপচয় রোধ হচ্ছে এবং অর্থ সাশ্রয় হয়। তাহলে সময় এখানে আবার বলা হচ্ছে সময় সাশ্রয় হচ্ছে। আমরা তৎক্ষণাৎ কোনো তথ্য পাচ্ছি। মনে করি একটা কলেজে অনেকগুলো ছাত্র আছে, একটা ছেলে সে তার অ্যাটেন্ডেন্স কীরকম সেটা আমরা কম্পিউটারের মাধ্যমে দ্রুততার সাথে জানতে পারছি, তার বিভিন্ন ধরনের ফি পরিশোধ করা হয়েছে কিনা দ্রুততার সাথে আমরা কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত তথ্য থেকে দ্রুত পেয়ে যাই, এতে সময় সাশ্রয় হয়। এইভাবে করে প্রত্যেক ক্ষেত্রে এই কম্পিউটার প্রযুক্তি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের সময় সাশ্রয় হয়। এবার আসি তথ্যের প্রাপ্যতা। সহজে আমরা তথ্যগুলো খুঁজে পাই, তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়। আমরা ফোন, ফ্যাক্স, ইমেইল এই ধরনের সব কিছুর দ্বারা আমরা দ্রুততার সাথে স্কাইপি, ইয়াহু মেসেঞ্জার এগুলো দিয়ে আমরা তাৎক্ষণিক যে কোনো জায়গার সাথে যোগাযোগ করতে পারি, ভিডিও সহ যোগাযোগ করতে পারি। সর্বক্ষেত্রে আমাদের দক্ষতা বৃদ্ধি পায়। আমাদের দক্ষতা মানে আমরা যে কোনো জিনিস কম্পিউটারের মাধ্যমে বারে বারে করার ফলে আমরা অনেক বেশি এফিশিয়েন্ট বা দক্ষ হয়ে যাই। এছাড়াও আমরা ইউটিউব এবং অন্যান্য শিক্ষামূলক জায়গা থেকে ঘরে বসে শিখতে পারি বলে আমরা নির্দিষ্ট বিষয় ছাড়াও ব্যাপক বিষয়গুলো নিয়েও আমরা ধারণা অর্জন করতে পারি। যেই জিনিস সম্পর্কে ধারণা পেতে চাই দ্রুততার সাথে বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে দেখে শিখতে পারছে, ফলে সর্বক্ষেত্রে দক্ষতা আমাদের বেড়ে যায়। ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি, এটা জিনিসটা কি? ই কমার্স বলতে আমরা পণ্য ঘরে বসে পণ্যের বেচা কেনা, ইন্টারনেটের মাধ্যমে পণ্যের বেচা কেনা প্রক্রিয়াকে আমরা বলি ই কমার্স। বর্তমান সময়ে আমি যে কোনো একটি প্রতিষ্ঠানকে কোনো পণ্যের জন্য অর্ডার করলে ইন্টারনেটের মাধ্যমে সেটা দ্রুততার সাথে পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি। আমি এখানে বসে আমেরিকার যে কোনো প্রতিষ্ঠানের পণ্য কিনতে পারি, এটা হচ্ছে ই কমার্স। তারপর হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তির ব্যবহার মনুষ্য শক্তির অপচয় রোধ করছে। এখন যেখানে এক সময়
10 জন মানুষের প্রয়োজন হতো, সেখানে কম্পিউটার বা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে সেখানে 1জন মানুষ হলে হচ্ছে, ফলে প্রতিষ্ঠানের সাশ্রয় হচ্ছে, লাভজনকতা বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে ই গভর্নেন্স। বর্তমানে আমাদের দেশে ই গভর্নেন্স ব্যবস্থা চালু হয়েছে, অর্থাৎ ইলেকট্রনিক গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের সমস্ত কাজগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হওয়া, ফলে দ্রুততার সাথে যে কোনো মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের দপ্তরগুলো তারা তাদের তথ্য আদান প্রদান করতে পারছে এবং তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা সম্ভব হয়েছে। তারপর হচ্ছে ঘরে বসেই আমরা এখন ইন্টারনেট ব্যবস্থায় তথা তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে ঘরে বসে আমরা বিদ্যুৎ বিল, পানি, গ্যাস, ফোন বিল ইত্যাদির মতো বিভিন্ন ইউটিলিটি বিলগুলো দ্রুততার সাথে দিতে পারছি। এই হচ্ছে মোটামুটি তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান। আমরা এখন আলোচনা করছি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান। প্রথম উপাদান হচ্ছে কম্পিউটার। কম্পিউটার কাকে বলে? কম্পুট থেকে কম্পিউটার। কম্পুট মানে গণনা, যে যন্ত্র গণনার মাধ্যমে যুক্তি নির্ভর সমস্যার সমাধান দেয় তাকে আমরা বলি কম্পিউটার। কম্পিউটারের 3টি অংশ থাকে, একটি হচ্ছে ইনপুট, আরেকটি হচ্ছে প্রসেস, আরেকটি হচ্ছে আউটপুট। এভাবে করে আমার যুক্তি নির্ভর সমস্যার সমাধান দেয়। কম্পিউটার অত্যন্ত দ্রুত এবং এটি একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার আমার চাইতে অনেক বেশি দ্রুততার সাথে ফলাফল দিতে পারে। যেমন কম্পিউটারের দ্রুতি হচ্ছে পিকো সেকেন্ড হিসাবে, এটাকে আমরা ন্যানো সেকেন্ড হিসাব করেও বলে থাকি। ন্যানো সেকেন্ড হলে এটা বুঝায় 1 বিলিয়ন ভাগের 1 সেকেন্ড, আর যদি পিকো সেকেন্ড হিসাব করে বুঝায় তাহলে 1 ট্রিলিয়ন ভাগের 1 সেকেন্ড। এত ক্ষুদ্র সময়ের মধ্যে কম্পিউটার আমার সকল সমস্যার সমাধান দিতে পারে, অর্থাৎ এটি একটি দ্রুত এবং গতিশীল যন্ত্র এবং এটি একটি ইলেকট্রনিক্স যন্ত্র, অর্থাৎ এটা বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়। এখানকার তথ্যগুলো ইলেকট্রন প্রবাহের মাধ্যমে সংরক্ষিত হয় এবং পরিচালিত হয়। তাহলে আমরা কম্পিউটার জিনিসটা মোটামুটি বুঝতে পারলাম। 2 নম্বরের উপাদান হচ্ছে ইন্টারনেট। আমরা এখন উপাদান নিয়ে আলোচনা করছি। ইন্টারনেট হচ্ছে ইন্টারনেট, INTERNET, ইন্টারনেট। ইন্টার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, বা ইন্টারকানেক্টেড। নেট মানে হচ্ছে ইন্টারনেট, নেট মানে হচ্ছে নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্ক বলতে বুঝি 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা। তাহলে ইন্টারনেট দ্বারা কি বুঝবো? বিশ্বের সকল কম্পিউটারের মধ্যে একটা আন্তঃসংযোগ ব্যবস্থা। এটা একটা সিস্টেমে গড়ে ওঠে, যেটা আমরা চ্যাপ্টার নাম্বার 4-এ প্রথম ক্লাসে জানতে পারবো ইন্টারনেট সম্পর্কে, কিভাবে সেটা গড়ে ওঠে। আচ্ছা, তাহলে এই ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেটের ফলে আজকের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিকাশ লাভ করেছে। এই যে আমরা গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা পেয়েছি, সেটা বাস্তবায়িত হয়েছে মূলত ইন্টারনেটের বিকাশের ফলে। তা এই ইন্টারনেটটা কিভাবে আসে? প্রথমে আমরা ইন্টারনেটের কার্যক্রম যেটা দিয়ে পেয়েছি সেটা হচ্ছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অরপানেট, ARPANET, অরপানেট, যেটা 1969 সনে উদ্ভাবিত হয়। এটা আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি নেটওয়ার্ক ব্যবস্থা ছিল। অরপানেটের পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেট মানি নেটওয়ার্ক। আমি লিখে দিই পূর্ণটা, অ্যাডভান্সড রিসার্চ, RESEARCS, রিসার্চ প্রজেক্টস, PROJECTS, প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক, AGENCY, এজেন্সি নেটওয়ার্ক। এই অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক দিয়েই মূলত দূরবর্তী অঞ্চলে ইন্টারনেটের মতো ব্যবহার শুরু হয়। পরবর্তীতে এটিকে 1982 সালে TCP,
এবং আইপির মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ভাগ করে দেওয়ার একটা ব্যবস্থা হয়। এই ধারণা থেকে আসলো ইন্টারনেট। এর থেকে ইন্টারনেটের নামটির সূচনা হয়। টিসিপি আইপিটা কি? টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন TRANSMISSION ট্রান্সমিশন কন্ট্রোল CON কন্ট্রোল প্রোটোকল PROTOCOL প্রোটোকল। আচ্ছা, তাহলে আইপির পূর্ণরূপ কি? ইন্টারনেট প্রোটোকল INTERNET ইন্টারনেট PROTOCOL প্রোটোকল। অর্থাৎ ইন্টারনেটের নামকরণটা হয় 1982 সালে। পরবর্তীতে 1992 সালের দিকে এসে একটা ইন্টারনেট সোসাইটি গড়ে ওঠে। হ্যাঁ, ইন্টারনেট ISOC মানে ইন্টারনেট সোসাইটি, এটি গড়ে ওঠে এবং এভাবে করে আমরা ইন্টারনেটের যুগে পদার্পণ করি। এই হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা। এরপরে অবদানকারী উপাদান হলো ইন্টারনেটের সাথে সংশ্লিষ্ট নাম্বার 3 ইমেইল। আজকের দিনে আমরা খুব সহজে মেইল পাঠানোর জন্য এটি ব্যবহার করি। কম খরচে ইলেকট্রনিক ব্যবস্থায় চিঠি পাঠানোর ব্যবস্থাকে আমরা সহজ বলি ইমেইল বা ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল, ইমেইল অর্থাৎ ইলেকট্রনিক ব্যবস্থায়, এখানে তো সবই ইলেকট্রনিক ব্যবস্থায় বোঝাচ্ছে। সে ব্যবস্থায় আমি যখন কোনো চিঠি পাঠাতে পারবো সেটাকে আমরা বলি ইমেইল। এক সময় মেইল পাঠানোটা কষ্টকর, সময় সাপেক্ষ ছিল। পোস্ট অফিসে যেতে হতো, লাইন ধরে দাঁড়াতে হতো, চিঠিটা একটা দিলাম, এখন নির্দিষ্ট গন্তব্যে গেল কি গেল না, একটা অনিশ্চয়তা তো থাকতে হতো। কিন্তু এখনকার সময়ে আমি ঘরে বসে 1 সেকেন্ডের মধ্যে আমি যে পৃথিবীর যে কোনো দূরবর্তী অঞ্চলে ইমেইল পাঠাতে পারি। এই ক্ষেত্রে আমার অনিশ্চয়তারও কিছু নেই, আমার এটা গেল কিনা সেটাও মেসেজ চলে আসে। তাহলে আমরা ইমেইল বিষয়টা বুঝতে পেরেছি। এটাও তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান। নাম্বার 4 হচ্ছে জিপিএস। জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং POSITION পজিশনিং SYSTEM সিস্টেম। এই গ্লোবাল পজিশনিং সিস্টেম জিনিসটা কি? 1995 সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আকাশে মোট 24টি স্যাটেলাইটের একটা নেটওয়ার্ক তৈরি করে, যেটা দ্বারা পৃথিবী সবসময় পর্যবেক্ষণ করা হয়। এটা 5টি অরবিটাল সিস্টেমে চলতে থাকে এবং প্রতি অরবিটালে 2 বার করে পৃথিবীকে প্রদক্ষিণ করে। অরবিটাল সিস্টেমটা কি? অরবিটাল বলতে আমরা প্রদক্ষিণকে বুঝি। এই যেমন মনে করি পৃথিবী, এই পৃথিবীকে মনে করি এইভাবে প্রদক্ষিণ করছে, পুরো অঞ্চল জুড়ে প্রদক্ষিণ করছে। এরকম 5টি প্রদক্ষিণ, এইটা একটা প্রদক্ষিণ, আরেকটা মনে করি এইভাবে, আরেকটা এভাবে, আরেকটা এভাবে। মোট 5 দিক থেকে এই অরবিটাল মানে প্রদক্ষিণ করতে থাকে। এই প্রদক্ষিণ 5টি জায়গা থেকে একদিনে প্রতিটা 2 বার করে প্রদক্ষিণ করে। ফলে পুরো তাদের এই একটার সাথে একটা আবার নেটওয়ার্ক আছে, ফলে পুরো পৃথিবীকে আনাচে কানাচে সব জায়গা সে পর্যবেক্ষণ করতে পারে। আর এই সিস্টেমটা আমরা মোবাইল, তারপরে গাড়ি, ট্রেন, এরোপ্লেন, হ্যাঁ, বিভিন্ন শিল্প কারখানায় এটা ব্যবহার করতে পারি। ফলে আমরা কোনো একটা জায়গা সম্পর্কে এখন কি ঘটছে সেটা বুঝতে পারি। যেমন বাংলাদেশ রেলওয়ে গ্রামীণ ফোনের মাধ্যমে এরকম একটা জিপিএস সিস্টেম করেছে, গাড়ি এই মুহূর্তে কোথায় আছে সেটা তারা বুঝতে পারে। আবার ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে বিভিন্ন পরিবহন ব্যবসায়ীরা তার গাড়িটা এই মুহূর্তে কোন জায়গায় আছে সেটাও জানতে পারে। এগুলো সবগুলো জিপিএস সিস্টেম। জিপিএস সিস্টেম হচ্ছে একটা একমুখী যোগাযোগ, অর্থাৎ সেখান থেকে শুধু ডেটাটা পাঠাবে। এটাই হচ্ছে জিপিএস। নাম্বার 5 রিজার্ভেশন সিস্টেম। রিজার্ভেশন সিস্টেম। রিজার্ভেশন সিস্টেম বলতে আমরা সাধারণত বুঝি কোনো কিছু রিজার্ভ করা, অর্থাৎ বুকিং দেয়া।
যেমন আমি ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকা যাব, আমরা বিদ্যমান পদ্ধতিতে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতাম, আর এখন আমি ঘরে বসে আমি কখন যাব, সেখানে কয়টা সিট খালি আছে সব দেখে আমি আমার নির্ধারিত সিটটি রিজার্ভ করতে পারি এবং অনলাইনে টাকা পেমেন্ট করার ব্যবস্থা করতে পারি। এভাবে করে শুধু রেল, বাস ইত্যাদি রিজার্ভেশন নয়, বিভিন্ন জায়গায় আমি দূরবর্তী অঞ্চলে গেলে হোটেল বুকিং দিতে পারি, এইরকম সব কিছু রিজার্ভ করা যায় আজকের দিনের এই গতিশীল ইন্টারনেট ব্যবস্থায়। তাহলে রিজার্ভেশন সিস্টেমটাও বুঝতে পারলাম। আমাদের দেশে এই রিজার্ভেশন সিস্টেমটা ব্যাপকভাবে ব্যবহার করছে রেলওয়ে এবং বিমান, বাংলাদেশ বিমান। নাম্বার সিক্স হচ্ছে জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমটা হচ্ছে এই পৃথিবীব্যাপী এই যে প্রাকৃতিক বিভিন্ন জিনিসের পরিবর্তন, তারপরে অবকাঠামো উন্নয়ন, অবকাঠামোগত এক সময় কি ছিল, এখন কি হচ্ছে, কি করাটা উপযুক্ত, এইসব নিয়ে যে ধারণাগুলো আমরা পাবো সেটাই হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এটার মাধ্যমে বর্তমান সময়ে বিভিন্ন দেশের গভর্নমেন্টরা, পরিচালকরা, তারা তাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে পারে এটার সহযোগিতায়। এবং নগর উন্নয়ন এবং বিভিন্ন অতীত বর্তমান ভূভাগের বিভিন্ন অবস্থান, পর্বতমালার অবস্থান, ভবিষ্যতে কি হতে পারে, সকল তথ্যগুলো নিয়ে তারা পরিকল্পনা প্রণয়ন করতে পারে। এটা হচ্ছে সেই জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিইও জিআরএ পিএইচআইসিএল, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এখানে মোট 6টি উপাদান পেলাম। এগুলো হচ্ছে উপাদান। এখন আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবিকাশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবিকাশ, অর্থাৎ কিভাবে বিকাশ লাভ করলো। দেখো, আমরা এক সময় আমাদের ভাব বিনিময়ের জন্য কথা বলা শিখেছি, তারপরে বিভিন্ন জায়গায় দাগ কেটে বা ইশারা ইঙ্গিতে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতাম। পরে লেখা আবিষ্কার হলো, আমরা খোদাই করে করে লেখা শুরু করেছি, পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিহ্ন দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করেছি, হিসাবপত্র সংরক্ষণ করেছি। এইভাবে করতে 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 আমরা ইলেকট্রনিক যুগে প্রবেশ করলাম। বর্তমান সময়ে ইলেকট্রনিক যুগে আমরা প্রথমে রেডিও নিয়ে আমরা দূর যোগাযোগ করা সম্ভব হয়েছে, একমুখী যোগাযোগ। তারপরে আসলো টেলিভিশন, আমাদের মধ্যে ভাবের, আমরা বুঝতে পারছি অন্য প্রান্তের মানুষগুলো কেমন, তারা কিভাবে চলছে, আমাদের মধ্যে একটা পারস্পরিক মিথস্ক্রিয়া, আমাদের মধ্যে একটা পরিবর্তন সাধিত হওয়া শুরু করলো। বাস্তবিক পক্ষে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলেই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ ঘটেছে। এই ক্রমবিকাশের মূলেই হচ্ছে ইলেকট্রনিক যোগাযোগ। আমরা রেডিও, টেলিভিশন, এরপরে আমরা পেলাম ধারাবাহিক প্রক্রিয়ায় ইন্টারনেট। এখানে সবচেয়ে বেশি অবদানকারী হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট সম্পর্কে একটু আগেও তোমাদের ধারণা দিয়েছি, ইন্টারনেট হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, যার মাধ্যমে আমরা পুরো পৃথিবী ব্যবস্থাকে এক কেন্দ্রে আনতে সক্ষম হয়েছি। এখন কোনো অঞ্চল দূরে নয়, সব নিকটে, অতি নিকটে। এখানে ইন্টারনেট ও ইন্টারনেট প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে আমরা যে যন্ত্রটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার 1970 সালে প্রথম কম্পিউটারের আমার সহজ ব্যবহারযোগ্যতার জন্য 1971 সালে এটাকে 70-71 হিসাব করা হয়, প্রসেসর উদ্ভাবিত হয়। আর এই মাইক্রো প্রসেসর উদ্ভাবনের ফলে কম্পিউটার অনেক ছোট আকারের হয়ে যায়, আমরা পার্সোনাল কম্পিউটার পাই এবং আমাদের ব্যবহারযোগ্য কম্পিউটারে পরিণত হয়। এবং এই যদি কম্পিউটারের যদি বিকাশ না ঘটতো, প্রসেসর যদি এরকম মাইক্রো প্রসেসর, ক্ষুদ্রাকৃতির প্রসেসর যদি না আসতো, তাহলে মাইক্রো কম্পিউটারও হতো না। মাইক্রো কম্পিউটারকে আমরা পার্সোনাল কম্পিউটার বলে থাকি। আর এই পার্সোনাল কম্পিউটারের বিকাশের ফলে আমরা ঘরে ঘরে ইন্টারনেটের কাজটা
করতে পারছি। এই সব কিছুর মাধ্যমে আমার আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ সাধিত হয়েছে। বর্তমান সময়ে এই ইলেকট্রনিক দ্রুত যোগাযোগের জন্য আমরা ফাইবার অপটিক কেবল ব্যবহার করছি। এক সময় আমরা শুধু স্যাটেলাইট নির্ভর ছিলাম দূর যোগাযোগের জন্য, আর এখন প্রায় ধরতে গেলে 95% যোগাযোগ ফাইবার অপটিকের মাধ্যমে হচ্ছে। তো ফাইবার অপটিকের মাধ্যমে আলোর গতিতে তথ্য আদান প্রদান হয়। এটা এমন একটা কৌশল যার মাধ্যমে আলো দ্বারা তথ্যকে দ্রুততার সাথে আদান প্রদান করা যায়। যে কোনো সিগন্যালকে আলোতে পরিণত করে এই ফাইবার অপটিক দিয়ে পাঠানো যায়। পৃথিবীর সকল দেশগুলোর সাথে আজ ফাইবার অপটিক দ্বারা আমরা সংযুক্ত করতে সক্ষম হয়েছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে এই ফাইবার অপটিক কমিউনিকেশনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের দেশে প্রথম এই ফাইবার অপটিক কেবলের সংযুক্ত হয় 2006 সালে, এবং সেই থেকে আমরা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারছি। ফলে আমাদের দ্রুততার সাথে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সুফল পাওয়া সম্ভব হয়েছে। এছাড়া টেলিকম কমিউনিকেশন উন্নয়নের ফলে আমরা দ্রুততার সাথে তথ্য আদান প্রদান করতে পারছি। ইন্টারনেট আমরা দুটো যন্ত্র দ্বারা ব্যবহার করি, একটা হচ্ছে কম্পিউটার আর একটা হচ্ছে মোবাইল। আমাদের দেশে এই মোবাইলের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যাই বেশি এবং দ্রুত এই সংখ্যা বাড়ছেই তো বাড়ছে। এই মোবাইলের প্রযুক্তিগত উন্নয়নের ফলেও আমরা আজকের দিনে দ্রুততার সাথে তথ্য আদান প্রদান করতে পারছি। যেমন মোবাইলে এক সময় 1G বা ফার্স্ট জেনারেশন, তারপর সেকেন্ড জেনারেশন, তারপর থার্ড জেনারেশন, এভাবে করতে করতে বর্তমানে 5th জেনারেশন পর্যন্ত আছে। যদিও বা আমাদের দেশে সম্প্রতি 4G আমরা ব্যবহার করা শুরু করেছি। 5G এখনও পর্যন্ত পরীক্ষামূলকভাবে আছে বা চিন্তা ভাবনা পর্যায়ে আছে। এটাকে আমরা ফিউচার জেনারেশনও বলে থাকি। এগুলোর ফলে আমরা এখন দূরে মনে হয় না, সব কিছুই নিকটে। আমরা দ্রুততার সাথে কথা বলতে পারছি। আমাদের ব্যান্ডউইথ, আমাদের স্পিড, আমাদের তথ্য আদান প্রদানের স্পিডও এখন অনেক বেশি। এখন এখান থেকে লন্ডনে কথা বলতে আমার যে সময়টা প্রয়োজন হয়, আমার কাছাকাছি একজনের সাথে কথা বলতো একই সময়। অর্থাৎ বোঝার কোনো সুযোগ নেই যে কত স্পিডে আমার ডেটাটা যাচ্ছে। তাহলে ইন্টারনেটের ক্রমবিকাশ বিষয়টা বুঝতে পারলাম, অর্থাৎ কিভাবে ইন্টারনেটের ক্রমবিকাশ ঘটলো। ইন্টারনেটের ক্রমবিকাশের মূলে হচ্ছে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা। তাহলে এখন আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়ন। আমরা অর্থনৈতিক উন্নয়ন বলতে প্রথমে বলতে পারি ই কমার্স, তারপরে বলতে পারি আউটসোর্সিং। আমরা ই কমার্স বলতে বুঝি ই কমার্স বলতে বুঝি ইলেকট্রনিক কমার্স, অর্থাৎ ইলেকট্রনিক ব্যবস্থায় ঘরে বসে পণ্যের বেচা কেনার প্রক্রিয়া। আমি এই ক্ষেত্রে বিভিন্ন যেমন আলিবাবা এই ধরনের বিভিন্ন মার্কেট সাইটগুলো আছে, সেখানে আমরা গিয়ে পণ্য দেখে ইন্টারনেটের মাধ্যমে দেখে ডাইরেক্ট অর্ডার করতে পারি। এক্ষেত্রে আমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা করি। এবং এই ই কমার্সের মাধ্যমে যারা বিক্রেতা তারাও পণ্যের সবগুলোর দৃষ্টিনন্দন প্রক্রিয়ায় ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করে মূল্য দিয়ে দেয়। আমরা দেখে দেখে ঘরে বসে এই পণ্যটা কিনতে পারি, আমার আর দোকানে যেতে হয় না। এটাই হচ্ছে ই কমার্স, অর্থাৎ এটাকে আমরা ই রিটেলিং বলি, মানে খুচরা ব্যবসায়। এই মার্কেটিং ই কমার্স আসলে একটা বিশাল বিষয়, যেখানে ই মার্কেটিংও আছে, ই রিটেলিং আছে, সব কিছু এটার মধ্যে সম্পর্কযুক্ত আছে। অর্থাৎ পুরো কমার্স ব্যবস্থা। আমরা কমার্স বলতে কি বুঝি? কমার্স বা বাণিজ্য বলতে আমরা কি বুঝি? বাণিজ্য হচ্ছে যা দ্বারা
ব্যবসায়ের সকল প্রতিবন্ধকতা দূরী হয়। অর্থাৎ ব্যবসায় সংশ্লিষ্ট যত কিছু আছে সেগুলো সবগুলোকে আমরা প্রতিবন্ধকতা দূরীকরণের কার্যক্রমকে এক কথায় বলি কমার্স। আর সেটা যখন ইলেকট্রনিক প্রক্রিয়ায় হয় তখন সেটাকে আমরা বলি ই কমার্স। অর্থাৎ ব্যবসায় সংশ্লিষ্ট সকল কার্যক্রম যখন ইলেকট্রনিক প্রক্রিয়ায় হবে সেটাকে আমরা বলবো, অর্থাৎ বেচাকেনার সংশ্লিষ্ট সকল কাজ সেটাকে আমরা বলি ই কমার্স। এবার আসি আউটসোর্সিং। আউটসোর্সিং মানে কি? বাইরের কোনো কাজ ঘরে বসে করে অনলাইনে মূল্য পাওয়ার ব্যবস্থা। এরকম আউটসোর্সিং অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন ইলেন্স, গুরু, ভিওয়ার্কার। এইসব জায়গায় গিয়ে আমরা আমার সুবিধা মতো বিভিন্ন কাজ বাছাই করে নিতে পারি এবং ইন্টারনেট ব্যবস্থায় আমরা সে কাজগুলো সম্পাদন করে আবার ইন্টারনেট ব্যবস্থায় সে কাজটা যাদের কাছ থেকে নিলাম তাদেরকে পাঠিয়ে আমি অর্থ উপার্জন করতে পারি। এটাকে আমরা বলি আউটসোর্সিং। এবং যারা এই কাজটি করে থাকে তাদেরকে আমরা বলি ফ্রিল্যান্সার। অর্থাৎ ফ্রিল্যান্সারের কাজ হচ্ছে স্বাধীন পেশা বা বৃত্তি। সে স্বাধীনভাবে তার ইচ্ছা হলে করবে, না হলে করবে না। এই স্বাধীন পেশা বা বৃত্তিকে আমরা বলি ফ্রিল্যান্সার। এই ফ্রিল্যান্সাররা আউটসোর্সিংয়ের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করছে। যেমন আমাদের অর্থ উপার্জনের অনেক ক্ষেত্র আছে, যেমন বিভিন্ন পরামর্শ প্রদান করা, বিভিন্ন কোম্পানি হয়ে পরামর্শক হিসেবে ইন্টারনেট ব্যবস্থায় সেবা প্রদান করা, তারপরে টেলিমেডিসিন সেবা প্রদান করা, তারপরে আছে বিভিন্ন কাজ করে দেওয়া। যেমন বর্তমানে সফটওয়্যারগত কাজের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন কাজ হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। এটা হচ্ছে সবচেয়ে বেশি চাহিদা, ওয়েব ডেভেলপমেন্ট কার্যক্রম। তারপর বিভিন্ন ধরনের সফটওয়্যার বানানো, তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কার্যক্রম, তারপর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। এই ধরনের হাজার কাজ ইন্টারনেট ব্যবস্থায় আছে, যেটা সুবিধাজনক। ফটোগ্রাফিও আছে। এভাবে করে এই কাজটা নিয়ে কাজটা করে তাদেরকে আবার প্রদান করা এবং ইন্টারনেট ব্যবস্থায় বা অনলাইনে অর্থ পাওয়া, এই পদ্ধতিকে আমরা বলি আউটসোর্সিং। আর যারা এই কাজটা করে থাকে, এই স্বাধীন ব্যবসা ভিত্তি করে থাকে, তাদেরকে আমরা বলি ফ্রিল্যান্সার। তাহলে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে, পদ্ধতিগত পরিবর্তন হয়েছে, আমরা অনেক বেশি দক্ষ হয়েছি এবং আমরা অনেকগুলো কাজের ক্ষেত্র পেয়েছি। কাজের ক্ষেত্র অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। যে কোনো ছাত্রছাত্রীরা, বেকার যুবকরা পার্ট টাইম বা ফুল টাইম এই ধরনের কাজ করে লক্ষ টাকা মাসে উপার্জন করতে পারবে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় সেই দেশের জনগণের প্রত্যেকের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে, সেটার পাশাপাশি দেশের মোট জাতীয় আয় বৃদ্ধি পাওয়া। তা এইরকম একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে সকলের কর্মসংস্থানের ব্যবস্থা হতে হবে এবং সরকারও সকল কিছু ব্যয় করার ক্ষমতা থাকতে হবে। এটাই হচ্ছে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন। অর্থাৎ এক্ষেত্রে রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সকলের মধ্যেই একটা আর্থিক সচ্ছলতা আসবে। এটাই হলো সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন। আর সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন গাণিতিক এবং সামগ্রিক উন্নয়নকেই একসাথে বুঝতে পারে। অর্থাৎ একটি দেশের মানুষের জীবনমানের উন্নত হওয়া, আয় বৃদ্ধি পাওয়া, ব্যবসায়ের পরিবেশ সৃষ্টি হওয়া, প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হওয়া, তারপরে সামাজিক অন্তর্ভুক্তিকরণ, স্বাস্থ্যসেবা, এই ধরনের সকল ধরনের সেবা খাতগুলোর উন্নয়ন হওয়া, এগুলোকে আমরা বলি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন। আজকের এই সময়ে তথ্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একেবারে রুট লেভেল অর্থাৎ গ্রামীণ পর্যায়েও আমাদের এই সুফলগুলো আমরা এখন পাচ্ছি। যেমন গ্রামের কৃষকরা এখন ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে, মোবাইল ব্যবহারের মাধ্যমে শস্য কোন সময় উৎপাদন করলে ভালো হবে, শস্য সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা পাচ্ছে। তারা শস্য কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে রোগবালাই প্রতিরোধেও ব্যবস্থা নিতে পারছে। বর্তমান সময়ে গ্রামীণ পর্যায়ে, শহর পর্যায়ে সব ক্ষেত্রে আমরা টেলিযোগাযোগের মধ্যে জড়িয়ে পড়েছি। অর্থাৎ সবাই এখন টেলিযোগাযোগের মধ্যে সম্পৃক্ত। এই সম্পৃক্ত হওয়ার কারণে
কিছু সুবিধা হলো ইন্টারনেট সুবিধার পাশাপাশি আমরা ব্যাংকিং সুবিধাগুলো মোবাইলের মাধ্যমে করতে পারছি। যেমন আজকের দিনে আমাদের দেশের যেমন বিক্যাশ, তারপরে রকেট, তারপর নগদ, এই ধরনের কিছু ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা খুব সহজে ব্যাংকিং কাজগুলো সম্পাদন করছি। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও এখন অর্থ লেনদেন করতে পারছে এবং যে কোনো প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে পারছে খুবই সহজে। তা ব্যাংকিং ব্যবস্থারও এটাকে আমরা বলি মোবাইল ব্যাংকিং, এই ব্যবস্থার উন্নয়ন হয়েছে। তারপরে এছাড়াও আমাদের যারা ছাত্র বেকার তারাও ঘরে বসে কাজ করে অর্থ উপার্জনের একটা ব্যবস্থা হয়েছে, যেটাকে আমরা বলছি আউটসোর্সিং, এবং স্বাধীন পেশা বা বৃত্তিকে বলছি ফ্রিল্যান্সার। আজকের দিনে এই আউটসোর্সিং এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, এটাকে যদি আরও বেশি সমৃদ্ধ করা যায় তাহলে আমাদের দেশের গার্মেন্টস খাতকেও এটি ছাড়িয়ে যাবে, উন্নয়নের সে পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। অর্থাৎ এবার আমরা গভর্নমেন্টসের কথাই বলি। বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় ইলেকট্রনিক গভর্নমেন্টসের আওতাভুক্ত, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে একটা আন্তঃসম্পর্ক আছে এবং এটা গড়ে উঠেছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। ফলে যে কোনো ধরনের সিদ্ধান্ত দ্রুততার সাথে নেওয়া যাচ্ছে, যে কোনো মন্ত্রণালয়ের সাথে দ্রুততার সাথে যোগাযোগের মধ্যে কোথায় কোন জিনিসের ঘাটতি আছে, কোথায় কোন জিনিস উদ্বৃত্ত আছে, এভাবে করে সমন্বয় করা সম্ভব হচ্ছে। অর্থাৎ সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে দেশের পুরো প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা টোটাল জিনিসটা বুঝলাম, আজকের দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে দ্রুত যোগাযোগের মাধ্যমে একেবারে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত, সরকার থেকে একেবারে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে গ্রামীণ পর্যায়ের ইউনিয়ন পরিষদ পর্যন্ত সর্বক্ষেত্রে এটা সুফল বিচরণ করছে। ফলে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জানলাম। এখন আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈতিকতা নিয়ে, যেখানে নৈতিকতার বিষয় থাকবে এবং অপরাধ প্রবণতা সম্পর্কেও ধারণা থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈতিকতা। তাহলে নৈতিকতা জিনিসটা কি? নৈতিকতা হচ্ছে মানুষের কাজকর্ম ও আচার ব্যবহারের সেই মূলনীতি যার উপর ভিত্তি করে মানুষ কোনো কাজের ভালো বা মন্দ দিক বিচার করতে পারে। মানুষ যদি ভালো হয় সবার জন্যই মঙ্গল বয়ে আনবে, আর মানুষ যদি অনৈতিক হয় তাহলে সে অমঙ্গল, অকল্যাণ এবং ধ্বংসই বয়ে আনবে। আজকের এই দিনে আমরা তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করছি। তথ্য প্রযুক্তির কল্যাণে আমার শিক্ষা, সংস্কৃতি, অর্থব্যবস্থা, জীবিকা, কৃষি সব কিছু এখন জড়িয়ে পড়েছে। এই অবস্থায় যদি অপরাধীরা অপরাধপ্রবণ হয়ে সব কিছুর ক্ষতি সাধন করে তাহলে সামগ্রিকভাবে বিশাল একটি ক্ষতি হয়। যেমন এক চোর বা একটি ডাকাত একটা নির্দিষ্ট জায়গায় ক্ষতি করে, তারা এর বেশি ক্ষতি করতে পারে না। একজন ডাকাত তার চতুর্পাশের একটা নির্দিষ্ট এলাকার ক্ষতি করে, ডাকাতি করে। একজন চোরও একটা নির্দিষ্ট জায়গায় চুরি করে। আর যে সাইবার অপরাধী সে কিন্তু পুরো পৃথিবীর ক্ষতি করে, যে কোনো প্রান্তের, তার কাছে কোনো বিষয় নয়। এই জন্য সাইবার অপরাধ এটি একটি মারাত্মক অপরাধ। এই ক্ষেত্রে আমাদেরকে নৈতিকতা মেনে চলতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, সেটা অনৈতিকভাবে ব্যবহার করব না। যেমন এখন কিভাবে অনৈতিক হচ্ছে দেখা যাচ্ছে, কেউ অন্যের নেটওয়ার্কে অনধিকার প্রবেশের মাধ্যমে হ্যাক করছে, কম্পিউটারের তথ্যগুলো চুরি করে নিচ্ছে, তারপরে সেখানে পরিবর্তন করছে। একজনের অ্যাকাউন্টে টাকা আছে, সেটাকে আরেকজনের অ্যাকাউন্টে হ্যাকিংয়ের মাধ্যমে ট্রান্সফার করে নিচ্ছে। বিভিন্নভাবে এই বড় বড় ধরনের অপরাধ করছে। এগুলো সবগুলো হচ্ছে সাইবার অপরাধ, এগুলো করা যাবে না। সবাই যাতে এই তথ্য প্রযুক্তির সুবিধাটা পায় সেটা নিশ্চিত করতে হবে। এই জন্য
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু নৈতিকতা মেনে চলার জন্য 1992 সনে কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট 10টি মূল নীতির কথা উল্লেখ করেছেন। অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই 10টি মূলনীতি মেনে চলতে হবে। 1 নম্বর হচ্ছে অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার না করা। কম্পিউটার ব্যবহার না করা, এগুলো সবই দিয়েছেন কে? 1992 সনের কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট। কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট তারাই এই 10টি মূলনীতির কথা বলেন। কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট, একটি হচ্ছে অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না বা না করা। 2 নাম্বার হলো অন্য ব্যক্তির কম্পিউটারের কাজের উপর হস্তক্ষেপ না করা, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হলো চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা। 4 নম্বর হলো অন্য ব্যক্তির ফাইল সমূহ হতে গোপনে তথ্য সংগ্রহ না করা। 5 নম্বর হলো মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটার ব্যবহার না করা। 6 নম্বর হলো যেসব সফটওয়্যারের জন্য অর্থ প্রদান করা হয়নি সেগুলো ব্যবহার বা কপি না করা। এটা গেল 6 নাম্বার। এখন 7 নাম্বার হলো অনুমতি ব্যতিরেকে অন্যের কম্পিউটারের রিসোর্স ব্যবহার না করা। এরপর 8 নাম্বার হলো অন্যের বুদ্ধিবৃত্তিক ফলাফলকে আত্মসাৎ না করা। এই গেল 8 নাম্বার। 9 নাম্বার হলো প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের উপর সেটি কিরূপ প্রভাব
ফেলবে তা চিন্তা করা। এরপর সর্বশেষ 10 নাম্বার হলো কম্পিউটারকে সেই সব কাজে ব্যবহার করা যেটা বিচার বিবেচনা ও শ্রদ্ধা প্রদর্শন করে। তাহলে আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, মোট 10টি নৈতিকতার দিক দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না। আমি কম্পিউটার ব্যবহার করব, কিন্তু সেটা অন্যের কোনো ক্ষতি করার জন্য নয়। 2 নাম্বার হচ্ছে অন্য ব্যক্তির কম্পিউটারের কাজের উপর হস্তক্ষেপ না করা। অর্থাৎ কেউ কম্পিউটারে কাজ করছে, সেটাকে বাধাগ্রস্ত না করা। কোনো একটা ভালো কাজ করছে, সেটা বাধাগ্রস্ত না করা। চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা। আমি কোনো চুরি করতে চাই, কোনো কারো সম্পদ, কারো টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিজের নামে ট্রান্সফার করে দেওয়া, হ্যাকিং করা, এগুলো যাতে করা না হয়। অন্য ব্যক্তির ফাইলসমূহতে গোপন তথ্য সংগ্রহ করা না করা। আমি অনধিকার প্রবেশের মাধ্যমে অন্য ব্যক্তির ফাইলসমূহতে তার গোপনীয় যেগুলো জিনিস আছে সেগুলোকে সংগ্রহ না করা। মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটার ব্যবহার না করা, এটা একটা ইলিগ্যাল কাজ, এটা করা যাবে না। যেসব সফটওয়্যারের মধ্যে অর্থ প্রদান করা হয়নি সেগুলো ব্যবহার বা কপি না করা। যেমন আমরা জানি সফটওয়্যার হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটা অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে তৈরি করা হয়। তো সেটাকে যাতে অর্থ প্রদান কোনো বিনিময় ছাড়া সেটাকে ব্যবহার করা না হয়। অর্থাৎ এই ক্ষেত্রে সৃষ্টি করেছে তাকে মূল্যায়ন করতে হবে, এটাই বোঝাচ্ছে। অনুমতি ব্যতিরেক অন্যের কম্পিউটার রিসোর্স ব্যবহার না করা, মানে কারো কম্পিউটার ব্যবহার করতে গেলে আগে অনুমতি নিতে হবে, তাহলে সে রিসোর্সগুলো ব্যবহার করতে পারে। রিসোর্স বলতে আমরা উৎস বা হার্ডওয়্যার রিসোর্স, সফটওয়্যার রিসোর্স, ইনফরমেশন, এই ধরনের রিসোর্সগুলোকে বুঝি। অন্যের বুদ্ধিভিত্তিক ফলাফলকে আত্মসাৎ না করা। অন্য একটা জিনিস তৈরি করেছে, সেটা নিজের নামে আত্মসাৎ করে নিজের নামে চালিয়ে দেওয়া, এটা করা যাবে না। প্রোগ্রাম লেখার পূর্বে সমাজে সেটি কী রকম প্রভাব ফেলবে তা চিন্তা করতে হবে। আমি একটা ভিডিও গেম বানালাম, দেখা গেল যে এটা হার্মফুল, এটার দ্বারা অনেক শিশুরা, অনেক টিনেজাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, যেমন কিছুদিন আগে আমরা শুনেছি ব্লু হোয়েল, এই ধরনের একটা ভিডিও গেম, এটা মানুষকে আস্তে আস্তে আত্মহত্যার দিকে ধাবিত করছে। এই ধরনের কোনো প্রোগ্রাম লেখা যাবে না, সমাজে যেটা ক্ষতিকর প্রভাব ফেলবে। আবার অনৈতিকভাবেও অনৈতিক ধরনেরও কিছু এই ধরনের সফটওয়্যার দেখা যায়, যেটা আমাদের শৃঙ্খলা ভঙ্গ করে। এই ধরনের করা যাবে না। কম্পিউটারকে সেই সব কাজে ব্যবহার করা যেটা বিচার বিবেচনায় শ্রদ্ধা প্রদর্শন করে, অর্থাৎ ভালো কাজের জন্য, যেটা সবাই ভালো বলবে, সবাই সঠিক বলে বিবেচনা করবে, সেই ধরনের কাজেই আমাকে কম্পিউটারকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই যে 10টি নৈতিক জিনিস দেখতে পেলাম, সেগুলো আমাকে মেনে চলতে হবে। তাহলে নৈতিকতা বুঝলাম, এখন অনৈতিকতার বিষয়। কম্পিউটারের অনৈতিক কাজকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সাইবার ক্রাইম, আরেকটি হলো কম্পিউটার ভাইরাস, সফটওয়্যার পাইরেসি, প্লেজিয়ারিজম এবং কপিরাইট ল ভঙ্গ করা। এই 5টিকেই আমরা কম্পিউটারের অনৈতিক কাজ হিসেবে বিবেচনা করি। তাহলে প্রথমটি হচ্ছে সাইবার ক্রাইম। নাম্বার 1, সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। তো সাইবার ক্রাইম জিনিসটা কি? সাইবার বলতে আজকে প্রথমে আমরা জানবো সাইবার জিনিসটা কি। সাইবার ওয়ার্ল্ড, অর্থাৎ ইন্টারনেট সর্বস্ব বিশ্ব ব্যবস্থাকে আমরা বলি সাইবার ওয়ার্ল্ড। এখানে যারা অনৈতিকভাবে কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে কম্পিউটারের ক্ষতি সাধন করে বা চুরি করে বা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফাইলগুলো কেটে দেয়,
এবং অপ্রয়োজনীয় কিছু ফাইল ঢুকিয়ে দেয়, বিব্রতকর কিছু ফাইল সেখানে কপি করে দেয়, এই ধরনের আমরা অপরাধকে বলি সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইম কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে এই যে ক্রাইমগুলো করে থাকে, এই ক্রাইমকে আমরা আবার 5টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে স্প্যামিং, 2 নম্বরে হ্যাকিং, 3 নম্বর হচ্ছে সাইবার অ্যাটাক, আর 4 নম্বর হচ্ছে সাইবার চুরি বা সাইবার থেফট, লাস্ট ওয়ান হচ্ছে টাইম ও রিসোর্স চুরি বা টাইম অ্যান্ড রিসোর্স থেফট। এই 5 ধরনের আমরা সাইবার ক্রাইম দেখি। তাহলে প্রথমে আমি বললাম স্প্যামিং, SPAMMING, স্প্যাম থেকে স্প্যামিং। স্প্যাম মানে হচ্ছে যখন আমি আমার ইমেল এর মধ্যে দেখব যে কতগুলো মেইল আসলো, সেগুলোকে আমি চিনি না বা এদের সাথে আমি সম্পর্কযুক্ত নই, অচেনা কিছু মেইল আসতে থাকে, এটাকে আমরা বলি স্প্যাম মেইল। এগুলোকে আমরা জাঙ্ক ফাইলও বলে থাকি। এই স্প্যাম মেইল আস্তে আস্তে দেখা যায় অনেক অনেক চলে আসলো, লক্ষ লক্ষ ফাইল চলে আসলো এবং কম্পিউটার মেমোরিকে হ্যাং করে দিচ্ছে। সেই ধরনের কার্যক্রমকে আমরা বলি স্প্যামিং। এটা একটা অপরাধ। এই ধরনের কিছু অপরাধী অপরাধ করে থাকে। তারপরে আসি হ্যাকিং, HACKING, হ্যাকিং, হ্যাকার থেকে হ্যাকিং। তাহলে হ্যাকিং জিনিসটা কি, হ্যাকার জিনিসটা কি? সাধারণ অর্থে আমরা বলি অন্যের নেটওয়ার্কে অনধিকার প্রবেশের মাধ্যমে তথ্য চুরি পরিবর্তন করাকে আমরা বলি হ্যাকিং। যারা তা করে থাকে তাদেরকে বলি হ্যাকার। হ্যাকার অতি চতুর, সুচতুর এবং কম্পিউটার প্রোগ্রামের উপর ভালো ধারণা রাখে। অর্থাৎ হ্যাকার হচ্ছে একজন প্রোগ্রামার যে অনৈতিকভাবে, নীতি বহির্ভূতভাবে প্রোগ্রাম রচনা করে, যা অন্যের প্রোগ্রামের ঢুকতে সহায়তা করে এবং অন্য প্রোগ্রামের ক্ষতি সাধন করে। এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বলি হ্যাকার। এই হ্যাকিং 2 ধরনের থাকে, একটা বৈধ আর একটা অবৈধ। অবৈধ হ্যাকিংকে আমরা বলি ক্র্যাকার, CRACKER, ক্র্যাকার। আর এই হ্যাকিং এর জন্য যে সফটওয়্যার ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলি স্পাইওয়্যার, স্পাইওয়্যার। আশা করি আমরা হ্যাকিং জিনিসটা বুঝলাম। তাহলে হ্যাকাররা অনেক জ্ঞানী হয়ে থাকে, তাদের কম্পিউটার প্রোগ্রামের উপর ভালো ধারণা থাকে, নেটওয়ার্কের উপরে উচ্চ ধারণা থাকে, তারা খুব সহজে প্রোগ্রামের মাধ্যমে অন্যের নেটওয়ার্কে ঢুকে যেতে পারে, তারপর ক্ষতি সাধন করে। আমরা এই হ্যাকিংকে আবার 3টি ভাগে ভাগ করতে পারি। স্নিফিং, SNIFFING, স্নিফিং। নাম্বার 2 স্পুফিং, SPOOFING, স্পুফিং। নাম্বার 3 হচ্ছে ফিশিং, PHISHING, ফিশিং। তাহলে স্নিফিং, স্পুফিং, ফিশিং জিনিসগুলো কি? স্নিফিং হচ্ছে যারা সুচতুরভাবে, অন্যায়ভাবে অন্যের নেটওয়ার্কে ঢুকে গিয়ে ফাইলগুলো চুরি করে এবং সেটার পরবর্তীতে সেটার অনিষ্ট ঘটায়, তাদেরকে আমরা বলি স্নিফিং। আর স্পুফিং হচ্ছে যারা অন্যের নেটওয়ার্কে, বিশেষ করে সুরক্ষিত নেটওয়ার্কগুলোতে বিভিন্ন ধরনের ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেখানে প্রবেশ করে, সেখানকার ক্ষতি সাধন করে, বিশেষ করে সিকিউর জায়গাগুলোতে। আর ফিশিং হচ্ছে তারা অন্যের ছদ্মবেশে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে, এই বিভিন্ন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সেগুলো চুরি করে টাকা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করে, এদেরকে আমরা বলি ফিশিং। এই তিনটাই হচ্ছে হ্যাকিং কার্যক্রম। 3 নম্বরে হচ্ছে সাইবার অ্যাটাক, সাইবার অ্যাটাক, ATTAC, অ্যাটাক মানে আক্রমণ, সাইবার আক্রমণ। সাইবার আক্রমণ হচ্ছে এটাও অন্যের নেটওয়ার্কে আগে অনধিকার প্রবেশ করবে,
তারপরে বিভিন্ন ফাইলগুলো কেটে দিবে, তার মারাত্মক ক্ষতি সাধন করবে। এরা হচ্ছে সাইবার অ্যাটাক। নাম্বার ফোর হচ্ছে সাইবার থ্যাফট বা সাইবার চুরি। সাইবার চুরি এটা বর্তমানে একেবারে মহামারী আকার ধারণ করেছে। তারা করে কি, বিভিন্ন ফাইলে, বিভিন্ন নেটওয়ার্কের বিভিন্ন জায়গায় প্রোগ্রামের মাধ্যমে অনধিকার প্রবেশ করে, বিভিন্ন জনের ডেটাবেস কপি করে সেটা ব্যবহারের মাধ্যমে এক একজনের ব্যাংকের অ্যাকাউন্টের টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এই চোরদেরকে আমরা বলি সাইবার চুরি। এই চোরদের কার্যক্রমকে আমরা সাইবার চুরি বলি, যেটা বর্তমানে বেশ সাইবার ওয়ার্ল্ডে এই প্রবণতা দেখা যাচ্ছে। এটা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অস্তিত্ব চুরি বা আইডেন্টিটি, আইডেন্টিটি থেফট, থেফট। নাম্বার টু ডেটা থেফট বা ডেটা চুরি। আইডেন্টিটি মানে অস্তিত্ব চুরি করা। সর্বশেষ সাইবার ক্রাইমের সর্বশেষটি হলো টাইম অ্যান্ড রিসোর্স থেফট, SOURCE, রিসোর্স থেফট, THEFT, এখানে FT হবে, থেফট। টাইম অ্যান্ড রিসোর্স, সময় এবং উৎসকে চুরি করা। এটার মানেটা হচ্ছে আমি অপ্রয়োজনে অন্যের কম্পিউটার ব্যবহার করা, ভিডিও গেম খেলা, সময় নষ্ট করা, তারপরে মুভি দেখা, তারপর চ্যাটিং করা, তারপরে শুধু একটা কম্পিউটারকে ব্যবহার করা। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি সাইবার ক্রাইম নিয়ে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস। নাম্বার টু হলো অপরাধের মধ্যে কম্পিউটার ভাইরাস, VIRUS। তাহলে কম্পিউটার ভাইরাস, VIRUS, VIRUS। ভাইটাল, VITL, ভাইটাল। ইনফরমেশন, MATION, ইনফরমেশন। রিসোর্সেস, RESOURCES, রিসোর্সেস। আন্ডার সিজ, UNDER, আন্ডার SEAZ, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, রিসোর্স। এটার প্রকৃত বাংলা দ্বারায় আপনার গুরুত্বপূর্ণ তথ্য সিজ করা হলো, মানে অধিকারে নেওয়া হলো। তাহলে এটা জিনিসটা কি? এটা হচ্ছে একটি সফটওয়্যার যা স্বয়ংক্রিয়ভাবে অন্য কোনো প্রোগ্রামের ক্ষতি সাধন করে। আবারও বলি, এটি এমন একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা অন্য কোনো প্রোগ্রামের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে, ব্যাঘাত সৃষ্টি করে। এই নামটি প্রদান করেন ফ্রেড কোহেন। ফ্রেড কোহেন। এই ভাইরাস আমাদের কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম ধ্বংস করতে, বিভিন্ন প্রোগ্রামের কার্যক্রম ভিন্ন রকম করতে, কম্পিউটার স্লো করে দিতে, মনিটরের কার্যক্রম, মনিটরকে হাই লো করে দিতে এই প্রোগ্রামগুলো ভূমিকা রাখে। এই ধরনের ক্ষতি করে বলেই এটিকে আমরা ভাইরাসের সাথে তুলনা করি। ভাইরাস যেমন একটি মানুষের সংস্পর্শে আসলে আরেকটি মানুষের মধ্যে পারাপার হয়, একইভাবে একটি কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে, ভাইরাস সফটওয়্যার দ্বারা আক্রান্ত হলে, সেই কম্পিউটারের প্যানড্রাইভ বা অন্য কিছুর মাধ্যমে যদি অন্য একটা ভালো কম্পিউটারে দেওয়া হয়, তাহলে ভাইরাসটি চলে আসে।
বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই যুগে আমরা পৃথিবীব্যাপী যে নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহার করছি, এই ব্যবস্থায় প্রত্যেকটা কম্পিউটার সংযুক্ত, তাই ভাইরাসের ঝুঁকিও সবচেয়ে বেশি। তাই আমরা এই সফটওয়্যারগুলোকে রক্ষা করার জন্য, আমাদের গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো রক্ষা করার জন্য কতগুলো অ্যান্টিভাইরাস ব্যবহার করি। নামকরা অ্যান্টিভাইরাসগুলোর মধ্যে আছে অ্যাভিজি, অ্যাভিরা, অ্যাভাস্ট, ক্যাসপারস্কি, নর্টন, ইএসক্যান, আরও অনেক আছে। এগুলো ইন্টারনেটে ফ্রিও পাওয়া যায় অল্প দিনের জন্য, আবার কিনেও নেওয়া যায় বাজার থেকে। তবে কিনে নেওয়াটা ভালো, এতে দীর্ঘদিন আমি ভাইরাসের প্রোটেকশনটা পাবো, অন্তত 1 বছরের জন্য পাবো। এবং এখানে ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো স্বয়ংক্রিয়ভাবে ভাইরাসের আগমন ঘটার মুহূর্তে সেগুলোকে প্রতিহত করে এবং সেই ক্ষেত্রে আমাদেরকেও সজাগ করে দেয়। এই হলো ভাইরাস, এটা হচ্ছে 2 নম্বর অপরাধ। 3 নম্বরের মধ্যে হচ্ছে সফটওয়্যার পাইরেসি। আমরা জানি একটি সফটওয়্যার অনেক বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে তৈরি করা হয়। আর সেই সফটওয়্যারগত তথ্যটা যদি কেউ সাধারণ কপি করে চুরি করে ফেলে, তাহলে তার এই বুদ্ধি, শ্রম, মেধাকে পুরোপুরি চুরি করার মতো, অর্থাৎ তার অধিকারকে হরণ করার মতো এই ধরনের কাজ, গর্হিত কাজকে আমরা বলি সফটওয়্যার পাইরেসি। মনে করি আমি বাজার থেকে একটা সিডি কিনলাম আমি 50 টাকা দিয়ে, কখনোই ওই সিডিটার প্রকৃত মূল্য 50 টাকা নয়। যেমন মনে করি উইন্ডোজ, এটা প্রকৃত অর্থে কিনতে হয় অন্তত 5000 টাকা দিয়ে, কিন্তু আমি বাজার থেকে 50 টাকা দিয়ে কিনলাম। আমি তো অপরাধ করলাম। এখন করলাম কি, এই সিডিটা আরও 10 জনকে উইন্ডোজ সেট আপ করে দিলাম, আরও 10 জনকে অপরাধী বানিয়ে ফেললাম। এগুলোকে আমরা বলি সফটওয়্যার পাইরেসি। এরপরে আছে নাম্বার 4, প্ল্যাজিয়ারিজম। প্ল্যাজিয়ারিজম হচ্ছে অন্যের লেখা বা তথ্য হুবহু বা কিছুটা পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া। কখনোই এই কাজ করা উচিত নয়। কোনো গবেষণা কর্ম করতে গেলে, কোনো সৃজনশীল কাজ করতে গেলে বা কোনো তথ্য জানানোর প্রয়োজনে অনেকের কিছু তথ্য সেটার সাথে সংযোজন করতে হয়। সেই ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করা আবশ্যক। আমি যদি তথ্যসূত্র উল্লেখ না করে, তার প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ না করে ছবি, তারপরে তথ্য, গ্রাফিক্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান চুরি করে নিজের নামে সেটাকে উপস্থাপন করলাম, বই লিখলাম, সেটাকে আমরা বলি প্লেজিয়ারিজম। এটা আইনগত এবং শাস্তিযোগ্য অপরাধ। এই গেল প্লেজিয়ারিজম। সহজ কথায় অন্যের লেখা পুরোটা বা কিছু অংশ চুরি করে পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া। নাম্বার 5কে আমরা বলি কপিরাইট আইন। কপিরাইট আইন ভঙ্গ। কপিরাইটটা কি? কপি করার অধিকার, গ্রন্থস্বত্ব আইন। অর্থাৎ একটি সৃষ্টির উপর সেটা যে তৈরি করেছে, আবিষ্কার করেছে, আবিষ্কারকের একটি একচ্ছত্র অধিকার থাকে। আবিষ্কারক বা সেটার লেখক, একটা বইয়ের লেখক, এটা বই হতে পারে, কোনো একটা কৌশল হতে পারে, নৃত্যকলা হতে পারে, গান হতে পারে, নাট্য হতে পারে, ভাস্কর্য হতে পারে। এই ধরনের কোনো কিছু সৃষ্টির উপর যে এটাকে তৈরি করেছে তার অধিকার আছে। এটা একটা বুদ্ধিবৃত্তিক সম্পদ বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবং এটিকে নকল করার অধিকার কারো নাই, এবং এটি আইন দ্বারা সংরক্ষিত, তার অধিকারটি। এই অধিকার ভঙ্গ করাটাকে আমরা বলি কপিরাইট আইন ভঙ্গ করা। এটি নৈতিকতা বিরোধী কাজ। আমরা চাইলে একজনের একটি লেখা, একটা বই কম্পিউটারের মাধ্যমে হুবহু স্ক্যানিং করে আরেকটি ছাপিয়ে দিতে পারি, কম শ্রমে
4-5 দিনের মধ্যে। এটা মারাত্মক কাজ, এবং এটি করলে যতগুলো বই এভাবে বাজারে যাবে ততগুলো প্রকৃত বইয়ের বিক্রি থেকে সেই ব্যক্তি বঞ্চিত হবে যে প্রকৃত অর্থে বইটি লিখেছিল। এই জন্য এই আইনটি করা হয়েছে। এটা হচ্ছে কপিরাইট আইন, এটি ভঙ্গ করা, এটি অনৈতিক কাজ। তাহলে আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বেশ কিছু উপাদান নিয়ে আলোচনা করেছি, যেমন তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তির সংজ্ঞা, তথ্য প্রযুক্তির শ্রেণীভাগ, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্রমবিকাশ, তথ্য যোগাযোগ প্রযুক্তির অর্থনৈতিক উন্নয়ন, তথ্য যোগাযোগ প্রযুক্তির নৈতিকতা এবং অনৈতিকতা তথা ক্রাইমগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা এগুলো বারে বারে দেখবে, তাহলে এগুলো সহজেই বুঝতে পারবা। আর এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আমার এই ধারণাগুলো যেভাবে করে আমি তোমাদেরকে প্রেজেন্টেশন করলাম, এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে নিয়মিত এই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।